3টে ক্লাব গত বছরে, তারা মাস আটে ছিল না, তারা রিভিউ শো করলো, করার পরে সেখান থেকে তোমার এক একটা ক্লাব, কোনো ক্লাব 2 লাখ, কোনো ক্লাব 3 লাখ, কোনো ক্লাব 5 লাখ টাকা কিন্তু আর্ন করলো। হ্যাঁ, টিকিট বেচে, যেটা যেটা কিন্তু মাসাটা থাকলে 18,000 টাকা শুধু পেত। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী শ্রী অমর সরকার। অমরদা, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। নমস্কার। অমরদা, শরীর কেমন আছে? হ্যাঁ, ঠিকঠাক। মাঝে তো একটু খারাপ হয়েছিল, আমরা দেখেছিলাম, তো সেখান থেকে এখন এখন কিরকম রয়েছে? সেটা হচ্ছে 1-2 বছর আগে পুজোর সময় কাজ করতে করতে সেই সময় হয়েছিল, আমি তখন হসপিটালে ভর্তি ছিলাম। আবার পুজোর উদ্বোধনের আগে চলে এসেছিলাম, ডেঙ্গু হয়েছিল সে সময়। তাতে পুজোর সমস্যা কিছু হয়নি, মোটামুটি তো আমার ধরো না, পুজোর দিন 20 আগে অ্যাডমিশন হয়েছি, 7 দিন থেকে জোর করেই বলতে পারো বন্ড দিয়ে চলে এসেছি। আচ্ছা অমরদা, আমাদের এবং দর্শকদের একাংশের একটা বিষয় জানার খুব ইচ্ছে যে আজকের যে অমর সরকার, মানে প্রায় 25-30 বছর ধরে সে দুর্গাপুজো শিল্পের সাথে সরাসরি যুক্ত, সেই এই অমর সরকারের যাত্রা শুরু দুর্গাপুজোর শিল্পের সাথে কিভাবে হয়েছিল? আসলে দুর্গাপুজোতে আমি কোনোদিন আসবো এটা আমার নিজেও চিন্তা করিনি, তবে পুজো ভালো লাগতো, ছোটোবেলা থেকেই পুজো দেখতাম। মানে বলতে পারো সারা রাত জেগে তখন নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা, বিভিন্ন ভবানীপুর, খিদিরপুর, এসব অঞ্চলগুলো সারা রাত ধরে ধরে ঘুরতাম, ফোসকা পড়ে যেত পায়ে। এই অঞ্চলে সেই আকারের পুজো আমাদের সময় তখন হয়নি, হতো না। তখন আর্ট কলেজ থেকে পাশ করে তখন বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ, পুজো শুরু হচ্ছে, মানে পুজো একটা কম্পিটিশান নিয়ে শুরু হচ্ছে, সেসব জায়গায় দেখতে যাচ্ছি। কিন্তু তখন তো থিম পুজোর হয়নি শুরু। ধরো অনন্তমালাকারের সোলার কাজ করেছে একটা পুজোতে, একটা ভালো ঠাকুর তৈরি হয়েছে একটা জায়গায়। তো এইরকম বিচ্ছিন্নভাবে পুজোগুলোর কলকাতায় বুকে হতো। একটা সময় ছিল যখন কলকাতার পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে, মানে সেই পরিবেশটা ছিল না ভালো পুজো করার, নানান জুলুম ছিল, চাঁদার জুলুম ছিল, মাস্তানদের পুজো, দাদার পুজো, এই দাদার পুজো, ওই দাদার পুজো, মানে চেলারা যেতে পারতো না দেখতে। তো এইরকম অবস্থা ছিল। এমনকি ধরো ধনঞ্জয়, তার মতো করে অসুর বানাতে হবে, হেমালিনীর মতো মুখ করতে হবে ঠাকুরের। তো এইরকম বায়নাক্কা ছিল আর কি কিছু ক্লাবের পুজো কমিটির পুজো কর্তাদের ছিল। তার মানে পুজোটা ঠিক দৃষ্টিনন্দন বা সেরকম একটা জায়গাটা ছিল না। পুজো একটা প্যান্ডেলের পেছনে আর একটা পুজো, মানে প্যান্ডেল হতো যেখানে একটু মৎস্য খাওয়া যায়। তো এইগুলো তো দেখে এসছি। একটা সময় গেছে যখন আমার বাড়িতে আমার বাবা অসুস্থ, কাকা বারণ করে এসছে মাইকটা জোরে বাজিও না, তারপরে আবার বাজছে, সারা রাত ধরে উৎপাত ছিল মাইকের, কমিয়ে দিয়ে এসছিল, মানে বন্ধ করে দিয়ে এসছিল কাকা। তারপরে ইট বৃষ্টি হলো। তো এইগুলো ছিল সে সময়। তো এই জায়গা থেকে একটা কোম্পানি এলো, তারা যে কলকাতার পুজোটাকে একটা সুস্থ জায়গায় নিয়ে আসা যায় কীভাবে, একটা প্রতিযোগিতা চালু হয়ে গেল 85 সালে, 1985 সালে। ওই হচ্ছে শুরু কিন্তু কলকাতার পুজোর পরিবর্তনটা। তো তখনও কিন্তু এইভাবে পুজোটা আসেনি। তখন সবাই কী হতো, যখন জাজরা আসতো তখন সবাই ভদ্র ছেলে, জাজ চলে যাওয়ার পরে তখন মাইক জোরে চালিয়ে উদম নৃত্য চলছে। আমি নিজেও সেই সময় কিছু কিছু ক্ষেত্রে জাজমেন্ট করতে গেছি, জাজমেন্ট করতে গিয়ে দেখেছি যে আমরা এই রোড দিয়ে গিয়ে যখন যাচ্ছি, তারা তো খুব ভালো ব্যবহার, তাদের খুব রবীন্দ্রসঙ্গীত চলছে, এ সমস্ত, কোথাও ক্লাসিক্যাল মিউজিক চলছে। যখন ওইখান থেকে করতে করতে ফেরার পথে যখন ওই ক্লাবের পাশ দিয়ে যখন আসছি, তখন দেখছি যে চেয়ার ফেয়ার পুরো গোল করে দিয়ে সেখানে হিন্দি গান বাজিয়ে নাচানাচি চলছে আর কি। তাহলে এগুলো ছিল। আস্তে আস্তে বলতে পারো যে 90-এর দশকের শেষ, 2000 সাল থেকে ওই তো সময় থেকে একদম আমূল পরিবর্তন হয়ে গেল।
এবং মানুষও চাইলো, আর মানুষকে নিয়ে তো পুজো, মানুষের দৃষ্টিটাও সেভাবে দেখতে থাকলো। তারা আমরা ধরো নতুন নতুন যদি শিল্পকলার ওখানে নিয়ে যদি একটা কাজ করি, একটা অন্য রকমের একটা পুজো, পরের বছর আরেক রকমের পুজো, প্রতি বছর 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 ভাবনায় চেঞ্জ হচ্ছে, ভাবনায় বদল আসছে, ডেভেলপ ঘটছে, আর্টিস্টদের থেকে ক্লাবের মানসিকতা সবকিছু চেঞ্জ হচ্ছে। এতে করে মানুষও ভিড় বাড়ছে, মানুষের নতুন জিনিস দেখার খিদে পাচ্ছে। ধরো নাও 2000 সাল, সেই সময় যদি পুজোর ভিড়ের কথা যদি ভাবো, লোক সংখ্যা বাড়ছে সেটা অন্য প্রশ্ন, কিন্তু মানুষ হচ্ছে লাইন দিয়ে এখন যেমন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। কেউ যদি মনে করে আমি হচ্ছে 5টা ঠাকুর দেখবো, তাকে একটা দিন টাইম লাগবে তার 5টা প্যান্ডেলে 5টা ঠাকুর দেখতে, 2-3 ঘন্টা করে যদি লাইনেই চলে যায় তার। এখন আগে কি ছিল, আগে আমরা একটু রিসার্চ ধর্মী কাজ করতাম, দুদণ্ড মানুষ কিন্তু দেখতে পেত, মানুষ আসতো, তারা কিছু প্রশ্ন ছিল তাদের, আমরা সেই প্রশ্ন উত্তর দিতাম। এমনকি আমরা ছেলেপুলেদেরকে তৈরি করতাম, যারা 2-4 জন ছেলে, ধরো 10 জন আছে, 10 জনকে তো একজন আরেকজনকে ধরছে, এরকম করে তাদেরকে একটু মানে ট্রেনিং দেওয়াতাম, তারা মানে তাদেরকে বোঝাতো, তারা অ্যাটেন্ড করতো, সাধারণ attend করতো, করতো, যে তারা বিভিন্ন যে প্রশ্নগুলো করতো, সেই প্রশ্নগুলো যেহেতু রিসার্চ ধর্মী কাজ, তা সম্ভবত এইগুলো ছিল তার কারণ। এইগুলো করা যেত, মানুষের সেই চাপটা ছিল না। এই চাপটা যত বাড়তে থাকলো, ওই রিসার্চ ধর্মী কাজটাকে কমতে লাগলো। তার কারণ হচ্ছে যে মানুষকে তো আমি এখন কি হচ্ছে, আমি 1 মিনিটও কিন্তু দাঁড়াতে দিচ্ছি না তাকে, কয়েক সেকেন্ড কিন্তু সে দাঁড়াতেও পারছে না, একটা লাইন কিন্তু ঠিক অনবরত এটা মুভ করছে। হ্যাঁ, অধিকাংশ লোক খালি চোখে তো দেখছে না, তারা লেন্স দিয়ে দেখে 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 বেরিয়ে যাচ্ছে, ব্রেক থেকে শুরু করলো, গেটের বাইরে বেরিয়ে গেছে, তখনও হাতে ফোনটা রয়েছে। তা সুতরাং মানুষের হাতে এখন সময়টা কম, মানুষকে টাইমটা দিতে পারছে কম, মানুষের জন্য অনেকে গালাগাল শুনতে হয়। তারা 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে, এখন 2 মিনিট কি 1-2 সেকেন্ডও দাঁড়াতে দেবেন না, কিন্তু কিছু করার নেই তো, পেছনে আরো ভিড়, আরো ভিড় পেছনে, আর আরো লম্বা লাইন পড়ে আছে। জাজটা যখন ঢুকছে তখন কিছুটা ফাঁকা করার জন্য একটু লাইনটা যদি আটকে দেওয়া হয়, তাদেরও অসুবিধা আমরা বুঝি, কিন্তু সে সাংঘাতিক অবস্থা হয়, সেখানে চিৎকার চেঁচামেচি চলতে থাকে, কিছু কিছু গালমন্দও আসে, সেগুলো শুনতে হয়। জাজরাও অভ্যস্ত, তারা জানে ভালো করে যে ও হবেই, কিছু করে না, ওগুলো শুনতে হবে আমাদের, তো তাদেরকে তো একটু দেখার জায়গা করে স্পেস দিতে হবে তো। তা এই তো পরিবেশ এখন তৈরি হয়েছে, এই বলতে পারো এইভাবে চেঞ্জ হয়েছে। আমি তখন 99-এ কলকাতার দুর্গাপুজোর সাথে যুক্ত হয়েছি। আমি তখন মানে আমার বন্ধু বান্ধবরা তারা পুজো করছে বরিশাল তপবন ক্লাব, তারা জোর করে আমাকে না, আমি না করলাম যে আমার দ্বারা সম্ভব হবে না, কিন্তু পুজো দেখতাম, এরা না তোমাকে করতে হবে, সে জোর করে আমাকে তুলে নিয়ে গেল, নিয়ে রাজি করালো, ওই পুজোটা করলাম। ওই হচ্ছে শুরু, সঙ্গে সঙ্গে প্রচুর প্রাইজ, এশিয়ান পেন্টস থেকে শুরু করে সব ঢুকে গেল। এই ঢুকে যাওয়ার পরে যা হয় আর কি, মানুষের বিভিন্ন ক্লাবের চাহিদা বাড়লো, আমাকে টানাটানি শুরু হলো। তো এই করে সেই 99 থেকে শুরু যাত্রা আমার, এখনও চলছে, এইভাবে চলছে। প্রচুর নতুন নতুন ক্লাব তৈরি করেছি আমি। তখন থিম পুজো ভার্সেস সাবেকি পুজোর একটা লড়াই ছিল তখনও পর্যন্ত। এখন কি, এখন হাতে গুনে কয়েকটা পুজোকে তুমি সাবেকি বলতে পারো, যারা এখনো সেই ঐতিহ্য বা ধারাবাহিকতা বজায় রেখেছে। আর বাকি সারা কলকাতা কেন, গ্রামগঞ্জ সব জায়গাতেই এখন থিম পুজো রমরমা হয়েছে। কিন্তু সেই সময় আমাদের সেই লড়াইটা ছিল, থিম পুজো ভার্সেস সাবেকি পুজো। সেই লড়াইটাতে তখন নতুন অনেক ক্লাবকে, তারা ছেলেরা চাইছে, তাদের বাবা বা তাদের অভিভাবকরা তারা চাইছে না যে পুজোটা থিম পুজো হোক। তাদের সাথে মিটিং করেছি, তাদেরকে রাজি করিয়েছি, করে নতুন করে থিম চালু করেছি, এরকম অনেক কটা ক্লাব করেছে। তখন আমাদের এটা ছিল যে যত বেশি বেশি সংখ্যক থিমের দিকে ঢুকবে, এই হচ্ছে যাত্রা। তখন এই লড়াইটা আমাদের প্রচুর হয়েছে একসময়। আচ্ছা, এই যে তুমি যে বললে যে 1999 মানে লেট 90s বা আর্লি 2000-এ তুমি কাজ শুরু করেছো এবং এক নাগারে পরপর ধারাবাহিকভাবে কাজ করে গেছো, তো এবং এখনো করছো। তো এই যে একটা জেনারেশনের চেঞ্জ বা একটা পুজোর যে জেনারেশনের চেঞ্জ, এই চেঞ্জটা তুমি কিভাবে দেখো? যে তুমি যখন শুরু করেছিলে বা 2000
5-10 সেই সময়কার পুজো এবং পোস্ট 2018-19 বা পোস্ট কোভিড, হ্যাঁ, এই সময়কার যে পুজোটা, এটা কি চেঞ্জেস তুমি লক্ষ্য করছো? না, আমি লক্ষ্য করছি প্রথমত ধরুন আমাদের মধ্যেও চেঞ্জ হয়েছে। আমরা যে সময় পুজো করতাম খুব, মানে আমি আমার ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, আমি অতটা প্রফেশনাল নই। পুজো ভালোবাসতাম, পুজো তৈরি করতাম, ক্লাবগুলোর সাথে বসতাম, তাদের সুবিধে অসুবিধাকে ফিল করতাম। অনেক সময় দেখা গেছে ক্লাব আমার রেমুনারেশনটা পুরোটা দিতে পারছে না, আমি দিতে হবে না তোমাদের, আমার বলে না, আমি তো ধরো পুজোর পাশাপাশি অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, সুতরাং আমার অসুবিধা নেই। কিন্তু অনেক ছেলেপুলেরা আছে যারা পুজো নির্ভর, চাকরি বাকরি ছেড়ে দিয়ে অনেকে পুজো করছে, এখন তারা তো আমার মতো পারবে না করতে, এই একটা অসুবিধা, একটা জায়গা আছে। এবার ওই সময় ক্লাবগুলোকেও দেখেছি, ক্লাবগুলো যেভাবে আন্তরিকতার সাথে পুজো করতো, গায়ে গতরে নিজেরাও পরিশ্রম করতো, লেগে থাকতো কাজে। ধরো একটা ক্লাবে যদি 10টা ছেলে থাকে, আমি যদি বলি যে ধরো তপবন ক্লাবে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে সেই সময় কীরকমভাবে পুজোটা হতো। তপবন ক্লাবে আমাকে 90,000 টাকা আমাকে বাজেট দেওয়া হলো। এই 90,000 টাকা পুজো করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার আর 10-20,000 টাকা যদি হয় খুব ভালো হয়। আমি ক্লাবের সাথে মিটিং করলাম, সবাইকে নিয়ে বসলাম, বসে তখন ক্লাবকে বললাম যে এরকম এই ব্যাপারটা একটু করতে হবে আমার। আমি কিন্তু সেই সময়ের কথা বলি, নিজে পয়সা নিইনি ক্লাব থেকে, রেমুনারেশনের কোনো গল্প নেই। এইটা কোন সাল, মানে 99, 99? তখন 90,000 টাকা মানে বিশাল টাকা। বিশাল টাকা। আমি কিন্তু এক পয়সা রেমুনারেশন নিইনি, শুধু তাই নয়, আমি 2,500 টাকা সেই সময় আমি পকেট থেকে ঢেলেছি পুজোতে, ঠিক আছে? বিনা পয়সা বলে নয়, 2,500 টাকা নিজে পকেট থেকে দিয়েছি ওই পুজোতে 99-এ। তার পরের বছরে যদি হিসেব করি, তার পরের বছরে 15,000 টাকা আমাকে দেবে বলেছিল ক্লাব। আমি দুঃখদাকে আনবো বলে ঠিক করেছি, কিন্তু ক্লাবে পয়সা নেই। ক্লাব বললো যে আমার দুঃখদা তখন বোধহয় চেয়েছিল 7-8 হাজার টাকা বোধহয় চেয়েছিল। তখন আমি ক্লাবকে বললাম ঠিক আছে, আমাকে 15,000 টাকা দিতে হবে না, আমার থেকে 7,000 টাকার কেটে আপনি ওনাকে দিয়ে দিন, কিন্তু ওনাকে আনুন। তাহলে 15,000 টাকা কেটে দিলাম, কেটে আমার 8,000 টাকা রইলো। আমার সাথে 2-4 জন ছেলেপুলেকে নিয়ে তারা ওখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু করে আমি মাত্র 2,000 টাকা আমি আমার পকেটে এসেছিল সে বছর। পরের বছর কথা বলছি, এটা 2000 সাল। 2000 সালে 2,000 টাকা আমার পকেটে, ঠিক আছে? এখনকার ছেলেটা ভাবতে পারবে না, চেঞ্জটা এখানে। ধরো আমি পুজো করেছি একটা বড় কলকাতার সব থেকে বড় প্রাইজ, শুধু নয় আর অনেক কটা প্রাইজ নিয়ে অনেক কিছু দিলাম ক্লাবটাকে, বিনে পয়সায় করেছি, নিজের পকেটের পয়সা খরচা করে করেছি। এখন কোনো আর্টিস্ট এটা করবে না, আমি হলপ করে বলতে পারি। এখন তুমি যে কোনো আর্টিস্টকে বলো কাজ করবে, সে তার আগের কোনো ইতিহাস আছে না আছে দরকার নেই, হয়তো তারা এটাকেই প্রফেশনাল হিসেবে বেছে নিয়েছে, তাদের দ্বারা সম্ভব নয় বিনা পয়সায় কাজ করা, তাদের তো চলতে হবে। সুতরাং আমাদের সময় তখন একটা এরকম ব্যাপার ছিল, কিন্তু এখন সেই পরিবর্তনটা হয়ে গেছে। ক্লাবগুলোকে দেখেছি, সেই সময় ক্লাবগুলো ধরো 99-এ যদি বলি আমি, সেই সময় ক্লাবের ওই যেহেতু বাজেটটা কম কিন্তু পুজো করতে হবে, ক্লাবের ছেলেপুলেরা তারাই লেগে গেল, রাস্তা দিয়ে যাচ্ছে মহিলারা, তাদের বলছে মাসিমা বা বৌদি একটা পুরনো শাড়ি যদি দেন ভালো হয়। এরা কালেক্ট করছে সেগুলো, প্লাস্টার কিনে সেগুলোকে চুবিয়ে তাদেরকে দিয়েই কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। আমি বা আমার একটা ছাত্র ছিল, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে একটা টিম পুরো গায়ে গতরে পরিশ্রম করে পুজোটা তৈরি করলাম। কিছু মিস্ত্রিকে নিতে হয়েছে, ওইগুলো তো আমাদের দ্বারা সম্ভব নয়। তার এই যে ক্লাবের ছেলেপুলেরা তারা ইনভলভ কাজের মধ্যেও, এখন তুমি পাবে না, এই ইনভলভমেন্টটা আগের মতো আর নেই। অজয় সমিতিতেই তাই, সেই সময় অজয় সমিতিতে 2001 সালের থেকে পুজো করেছি, প্রায় টানা 9 বছর করেছিলাম। পরে আর 12-13 বছর হলো বোধহয় পুজোটা করি, মানে ওটা আমার হাতেই তৈরি ক্লাবটা, কীভাবে পুজো করতে শিখিয়েছি ক্লাবটাকে। এবার ওই ক্লাবে সব ছেলেপুলেরা ঝাঁপিয়ে পড়তো পুজোর মধ্যে। ধরো তুমি একটা হাতে করে গড়ে তুলছো একটা পুজোকে, সেই পুজোটার প্রতি তোমার যে ভালোবাসা যেটা তৈরি হবে, সেটা তো
তুমি বসে আছো পয়সা দিয়ে কাজ করাচ্ছ, দুটো তো এক নয়। এই আবেগটা একটা সাংঘাতিক ছিল, যেটা এখন আর খুব বেশি এটা দেখা যায় না। এই পরিবর্তনটা ক্লাবেরও যেমন হচ্ছে, হয়তো বলতে পারো ক্লাবের পয়সা এসছে, তখন পয়সা ছিল না, পয়সা এসছে তাই লোক দিয়েও করাচ্ছে, হয়তো হতে পারে এটা। আবার ক্লাবেও ভাবতে পারে যে আমাকে পয়সা তো আর্ন করতে হবে, তার জন্য দৌড়তে হবে, তাহলে আমি যদি কাজের মধ্যে ইনভলভ হই তাহলে সেই জায়গা থেকে তো আমি আনতে পারছি না টাকা, এটাও হতে পারে। তো এটার একটা পরিবর্তন এইভাবে দেখা যাচ্ছে এখন। আর যাদের আছে তাদের তো কোনো ব্যাপার না, কোটি কোটি টাকা কোনো ব্যাপারই না, কিভাবে খরচা করবো সেটা হিসাব করে পাওয়া যাচ্ছে না। বিরাট অঞ্চল জুড়ে এমন মেটেরিয়াল দিয়ে আমি পুরো ব্যারিকেড করে দিলাম, প্রচুর টাকা সেখানে যাতে খরচা হয়, মনে হয় যেমন দেখে। আর আমরা একটা পুজো করতে গিয়ে দেখা যাচ্ছে যে টাকার অভাবে কাটিল করতে হচ্ছে, আর একটা এত উদ্বৃত্ত টাকা খরচা করার জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় খরচা করা যায়। তো এই তফাৎগুলো তৈরি হয়েছে। আচ্ছা, তুমি যে টাইম থেকে পুজো শুরু করেছো 99, তারপর থেকে আমাদের রাজ্যে দুবার পালা বদল হয়েছে, মানে রাজনৈতিক দিক থেকে। 2011-তে পালা বদল হয়েছে, তার আগের পুজো আমরা দেখেছি, 2011-র পরের পুজো আমরা দেখেছি, 2026 একটা পালা বদল হলো। এই যে রিসেন্ট যে পালা বদলটা হলো, বা এই যে দুটো পালা বদল 2011 এবং তারপর 2026, এর ক্ষেত্রে পুজোয় কতটা প্রভাব পড়তে পারে বলে তোমার মনে হয়, বা সেই সময়কার পুজোয় প্রভাব পড়া আর এই সময়ের বর্তমান সময়ের পুজোয় প্রভাব পড়া, এই 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 বিষয়টা? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে এই পালা বদলটা সবে হয়েছে, তো এখনো পর্যন্ত কিন্তু তথ্য সংস্কৃতি মন্ত্রী কে জানি না, মানে এখনো পর্যন্ত মন্ত্রিত্ব বন্টন হয়নি, সবে যাত্রা শুরু হয়েছে। এখনো তো বলতে পারি না যে কোথায় যাবে পুজোটা। তবে আশাবাদী আমরা, বাঙালির দুর্গাপুজো একটা আমাদের মানে হৃদয়ে জড়িয়ে রয়েছে, আমাদের মানে ইয়ের মধ্যে রয়েছে, একটা আবেগ রয়েছে প্রত্যেকটা বাঙালির মধ্যে। মা দুর্গা যেন আমার পরিবারের একজন, এই জায়গা থেকে যদি বলতে পারি আমি যে পুজোটা পুজোর মতোই হবে, এই আশা রাখি আমি। আচ্ছা, এই মানে অনেকেই বলে, বা ইভেন আমরা যখন ভিডিও করেছি সেখানে অনেক দর্শকের থেকে কমেন্টেও আমরা দেখেছি যে অনেক অনেক মানুষের বক্তব্য যে এই যে সরকারের যে পালা বদল, এর আগের যে সরকার ছিল তা সেই আমলে প্রচুর ক্লাবের একটা ব্যাপকভাবে ওঠা, এবং তাদের বক্তব্য এই সরকার চলে যাবে সেই সব ক্লাবের ব্যাপকভাবে পতনও নাকি দেখতে হতে পারে। তো এই যে দুর্গাপুজোর উত্থান এবং পতন, এর সাথে সরাসরি সরকারের যে মিশে থাকা বা মিলে থাকা, এই এই বিষয়টা তুমি কিভাবে দেখছো বা তুমি কিভাবে দেখো? না, এখন ব্যাপার হচ্ছে যে ধরো আমি যে পুজোটা করছি সেই পুজোটায় সেই রকম পাওয়ারফুল কোনো লোক নেই, সেই পুজোটা একরকম হবে বা হয়েছে। আবার আরেকটা পুজো করছি যেখানে একজন মন্ত্রী রয়েছে, সরাসরি যুক্ত তার ক্লাবের সাথে, তার ক্ষমতাটা তো অনেক বেশি, তার টাকা আর্ন করার জায়গাটাও বেশি, তার এলাকাটা বেশি, সুতরাং সেই পুজোর বাজেটটাও যেরকমভাবে তারা করতে পারবে। আর আমি যে পুজোটা আরেকটা পুজো করছি সেই পুজোটাতে তো নেতা মন্ত্রী কেউ নেই, সেরকম পাওয়ারফুল কেউ নেই যে একটা টাকা ঢালবে বা কিছু ব্যবস্থা করবে টাকা। তাহলে দুটো পুজো তো দুরকম মানের তৈরি হচ্ছে, এটা হয়েছিল। তাই আজকে তুমি তোমার ক্লাবে শুধু নেতা মন্ত্রী রাজনৈতিক কথা বলছি বাদ দিয়ে, তোমার অঞ্চলে এমন কোনো ব্যক্তি আছে যে প্রচুর পয়সাওয়ালা মানুষ, প্রভাবশালী, সে তোমার পুজোর সঙ্গে ইনভলভ, তা তোমার পুজোটাতে তার এফেক্ট হবে না? হ্যাঁ, সে তো অবশ্যই হবে, মানে তার তার একটা একটা মনিটারি এফেক্ট রয়েছে। আছে। হ্যাঁ, তা এটা তো সব পাড়াতে নেই, হ্যাঁ, কিছু কিছু পাড়াতে আছে, হচ্ছেও তাই। সেই পাড়াতে ধরো নেতা মন্ত্রী নেই কিন্তু একটা প্রভাবশালী মানুষ আছে। কিন্তু এই এই যে দুর্গা পুজোয় যে কর্পোরেটের আশা বা কর্পোরেট, মানে কর্পোরেট এসছে বলে, নট অনলি শারদ সম্মানের সাথে সাথে তাল মিলিয়ে কর্পোরেট ছিল বলে আজকে দুর্গাপুজো এই জায়গায় গেছে, এটা তো মানে কম বেশি আমরা সবাই মানি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে কর্পোরেটও কি কখনো দ্বিপাক্ষিক ভাবে স্ট্যান্ড নিয়েছে, নাকি কর্পোরেট সবসময় নিউট্রাল ছিল বলে তোমার মনে হয়? না, ধরো বলি, তোমার ক্লাবে একটা প্রভাবশালী লোক আছে, আমি একটা কোম্পানি, আমি ব্যবসা করব কলকাতায়,
এই ক্লাবের ছেলেরা এসছে আমার কাছে বিজ্ঞাপনের জন্য, আর তুমিও আমার কাছে অ্যাপ্রোচ করেছো। তা একে যদি আমি 1 লক্ষ টাকা দিই, তোমাকে আমি 10 লক্ষ টাকা দেবো। তোমার প্রভাবটা কাজ করছে তো। বড় পুজো, বড় নাম, পুজো, বড় নাম, এটা হয়তো সেইটা কি তোমার? কারণ এর আগে আমরা যাদের দেখেছি তো যে একটা পুজো দেখতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে এত ওভারহেড হয়েছে যে একটা পুজোর মানে একটা গেটের পাশে পেছনের ওভারহেডটা দেখা যাচ্ছে না। লাইন এমন মানে ধরো সেখানে খান 10 ওভারহেড লাগানোর মতো জায়গা, সেখানে আমি 50টা ওভারহেড লাগিয়ে দিয়েছি। কোম্পানির তাতে যায় আসে না, শুধু টাকা চাই, টাকা দেওয়ার ব্যাপার হচ্ছে, টাকা দিয়েছি, সে লাগাক না লাগাক দেখা যাক না। তো এইগুলো তো দেখেছি আমরা। এই বিষয়গুলো কি ঠিক হতে পারে? মানে এই যে এই পালা বদল, রদ বদল, মানে সরকার মানে রাজনৈতিক পালা বদলের সাথে কি এই কর্পোরেটের নিউট্রাল হওয়া বা দুর্গাপুজোগুলো সব একই সমসাময়িক জায়গায় আসে, কোনো সম্পর্ক আছে? কি মনে হচ্ছে তোমার? না, এতে কিছুটা তো প্রভাব পড়বেই, কিছু তো পড়বেই। ধরো আজকে আমি যদি ভাবি, তুমি আজকে নাকতলার কথাই ভাবো, নাকতলা উদয়নের যে পুজোটা যে লেভেলের হচ্ছিল, যে আর্টিস্টদেরকে দিয়ে করা হচ্ছিল, বা যে বড় পুজো যেভাবে হাইলাইট ছিল সেই সময়, যার জন্যে হতো, তিনি না থাকাতে ঠিক সেই জায়গাটা আছে কি? কিছু তো চেঞ্জ হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে। সেটা কর্পোরেট চেষ্টা করে যাচ্ছে ভালো একটা পুজো করার, কমিটির লোক, ক্লাব কর্মকর্তারা চেষ্টা করে যাচ্ছে হার্ড অ্যান্ড সোল। হ্যাঁ, অবশ্যই। কারণ উনি সরার পরেও, মানে ওই নামটা সরার পরেও ওনারা পুজো করে গেছে, ক্রমাগতভাবে ভালো পুজো, এবং মানে আমাদের এই সময়ের সাথে তাল মিলিয়ে যারা ভালো কাজ করছে সেই সব শিল্পীরাই কাজ করে গেছে। হ্যাঁ, কিন্তু আগের যে বাড়বাড়ন্তর কিছুটা তোমার সেই যে প্রভাবটা, সেটা সাধারণ মানুষের মধ্যে হোক বা কর্পোরেটের মধ্যে হোক, সেটা আছে। তা এইগুলো হবে কিছু, আমরা আশাবাদী যে পুজোটা কলকাতার পুজো, কলকাতার সব থেকে বড় কথা হচ্ছে যে, ধরে নাও আমি যদি মনে করি আমার একটা ক্লাব, আমাদের পুজোটা অতটা ছিল না, এখন আমাদের পুজো হবে, এটা আশা করতে পারি। বহু ক্লাবকে দেখেছি, সেই ক্লাবগুলো যারা কর্মকর্তারা ছিল, দেখতাম আমরা ছোটোবেলা, বা আমি যে আমার যেখান থেকে শুরু বলতে পারি, সেরকম জায়গা থেকে যে ক্লাবগুলো দেখে এসেছি, বহু ক্লাব কিন্তু উঠে গেল, রাতারাতি উঠে গেল। তোমরা কেউ নর্থে আছো, তোমরা জানো বেশ কয়েকটা ক্লাব। হ্যাঁ, বেশ কিছু ক্লাব আছে, সুনীলনগর সার্বজনীনের মতো ক্লাব আছে, ট্যাংরা ঘোলপাড়ার মতো ক্লাব আছে। হ্যাঁ, যে ক্লাবগুলো আমরা যখন ছোট তখন আদিবাসী বৃন্দ রয়েছে, অনেকটা ছোট এসছে, নতুন পল্লী প্রদীপ সংঘের মতো পুজো রয়েছে, যারা একসময় কলকাতা কাঁপানো পুজো করতো। সেই পুজোগুলো কোথায় গেল, কেন গেল? দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট, হ্যাঁ, যেখানে তুমি কাজ করেছো, প্রশান্তর মতো শিল্পীরা কাজ করেছে। তা এইগুলো কিছু প্রভাব পড়েছিল, এখন আশা করি সেগুলো আর থাকবে না। কিছু ভুল ত্রুটি তো হয়েছিল, অস্বীকার করার উপায় নেই। এই ভুল থেকে তো মানুষ শেখে, সেই ভুলগুলো এরা অন্তত সেই ভুলগুলো করবে না। এরা আবার অন্যরকম যদি ভুল করে, তখনই বিপদ হবে। আমরা সবসময় পুজো পাগল মানুষ, আমরা চাইবো পুজোটা ভালো হোক, মানুষের পুজো হোক, মানুষের জন্য পুজো হোক। কারণ মানে টু বি ভেরি অনেস্ট, আর 150 দিনও বাকি নেই পুজোর। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তো ঠিক যে মানে এটা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাবে যে তোমরা যারা শিল্পী, তারা পুজো কমিটিগুলো, ইভেন ইটসেলফ গত 2 দিন ধরে দেখা যাচ্ছে কুমোরটুলি, সেখানেও মাটি নিয়ে একটা সমস্যা চলছে। এবং মানে এই যে 3টে সেক্টর, মানে একটা পুজো করতে গেলে আমার কাছে পয়সা আছে, আমার কাছে কর্পোরেট আছে, তাহলে তো হবে না। একটা প্রপার শিল্পী চাই, যার ভাবনায় পুরো কাজটা হবে। একটা ভালো ক্লাব চাই, হ্যাঁ, বা ক্লাব কর্মকর্তা চাই, যারা সেই মানসিকতা নিয়ে নামবে। এবং দ্য মেন থিং, মা দুর্গার মূর্তিটা চাই। কারণ আমি প্যান্ডেল বানালাম, মা দুর্গার মূর্তি নেই, মানে জিরো হিসেব মতো। তো এই যে 3টে সেক্টর, 3টে ভুজ, 3টে কোনাই, 3টে কোনাই এই মুহূর্তে খুব সন্দেহের মধ্যে রয়েছে, এবং খুব মানসিক অবসাদের মধ্যে রয়েছে বলতে পারি, যে পুজোর ভবিষ্যৎ 2026 সালের সেটা কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তোমার কি মনে হচ্ছে যে এই যে 3টে দিক বা 3টে কোণা এই দুর্গাপুজোর,
সেইটা কিভাবে পুরোটা হ্যান্ডেল করবো 2026? কারণ আমরা কোভিডের সময় দেখেছি কিভাবে পুজো নামিয়েছে সবাই, সবাই কোমর বেঁধে নেমেছে, রয়েছে। সবাই বাজেট কাট করেছে, যেসব আর্টিস্টের যা রেমুনারেশন ছিল সেখান থেকে কমিয়েছে, যাতে পুজোটা টিকে থাকে, যাতে অস্তিত্ব বজায় থাকে আমাদের এই শহরের উৎসবটার। সেই ক্ষেত্রে 2026-এর বিষয়টা এখন আমাদের কাছে প্রশ্ন রয়েছে। তোমার কি মনে হয় এটা কিভাবে কাটতে পারে? না, এই প্রশ্নগুলো থাকাটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে এই প্রশ্নগুলো আমি যদি ভাবি যে 15 বছর আগে কিন্তু এই প্রশ্নগুলো ছিল না, মানুষের ক্লাবগুলোরও ছিল না, ছিল কি? ছিল না। তাহলে 15 বছরে কিছু প্রশ্ন এসেছিল, তাহলে একটা নতুন একটা মানে আমি বলি পালাবদল হলো, তার মানে প্রশ্ন আসতে পারে এই আশঙ্কিত আমরা, তাই তো? অবশ্যই আমি যদি অবশ্যই। হ্যাঁ ধরে নিই এই 15 বছর আগে এরকম তো সিচুয়েশন ছিল না। না, 2011 যখন পালা বদল হয়েছে তখন মানে পুজো খুব ভালোভাবে হয়েছে এবং যেভাবে চলছিল বহুদিন ধরে সেভাবে চলে একই 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 গতিতে চলেছে। এবার 15 বছর আগে তখন বেশ কিছু সরকারের দিক থেকে প্রশ্ন আসতে শুরু হলো, এবার সেই প্রশ্নে আমরা অভ্যস্ত হয়ে গেলাম, আবার হচ্ছে পালাবদল ঘটলো। এবার আমরা তো আশঙ্কিত যে আবার এই সরকার আবার কিছু প্রশ্ন দেবে কিনা, তাহলে তো আমাদের উত্তর তৈরি করতে হবে। আগে তো প্রয়োজন ছিল না, আগে তো কোনো প্রশ্নই আসতো না। এইটাই হচ্ছে আমাদের অসুবিধার জায়গা, এখনো পর্যন্ত সেই প্রশ্নগুলো আসেনি। তা আমরা যদি ধরেই নিই যে না, কোনো আগের মতো কোনো প্রশ্ন গল্প নেই, পুজো যেমন হচ্ছিল যেমন যেমন হয়ে এসছে সেরকম ভাবেই এগোবে হবে। আমাদের যদি ধরে নাও 2 মাস আগেও যদি আমাদেরকে আমরা জানতে পারি, তাহলেও লড়াই করে যাবো আমরা, আমরা তার জন্য প্রস্তুত। যে কোনো সময় যেভাবে কোভিডের সময় যদি কোভিডের সময় তো এক মাসে 35 দিন 40 দিনে করতে পারি, কাজ হয়েছে, তাহলে কেন পারবো না? আমরা সব পারি করতে, করে দেবো। পুজো হবে, ভালো পুজো হবে, এটুকু আশা রাখতে পারি। এবং এই নতুন সরকার নিশ্চয়ই তারাও আমাদের সাথে সহযোগিতা করবে, এই বিশ্বাস আছে। আচ্ছা, অমরদা, তোমার হাত ধরে প্রচুর প্রতিমা শিল্পীকে আমরা উঠে আসতে দেখেছি, ইভেন কুমোরটুলিরও প্রচুর প্রতিমা শিল্পীকে আমরা দেখেছি যারা তোমার সাথে একটা সময় এক নাগাড়ে কাজ করেছে এবং তারা আজকে দাঁড়িয়ে যথেষ্ট প্রতিষ্ঠিত শিল্পী কলকাতার বুকে। কিন্তু লাস্ট কয়েক বছরে কুমোরটুলির তরফ থেকেই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে যে পরিমাণ কাজ তারা আগে করতো বা যে পরিমাণ কাজ তারা এক্সপেক্ট করতো বা এখনো করে, সেই পরিমাণ কাজ তারা কোথাও গিয়ে পাচ্ছে না, বা অন্যান্য শিল্পীদের কাছে যে পরিমাণ বাজেট দেওয়া হচ্ছে অন্যান্য শিল্পী প্রতিমা শিল্পীদের ক্ষেত্রে, সেই বাজেটটা হাফ হয়ে যায় কুমোরটুলিতে এলেই, এবং যে কারণে কুমোরটুলি শিল্পীরাও একটু কোথাও গিয়ে খারাপ মনে করে বা তাদের ক্রোধের জন্ম নেয়। তো এই এই বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে কেন হচ্ছে বলে তোমার মনে হয়? ধরো আমি পুজো করি, তো এবার আমি যদি মনে করি যে আমি নিজে একটা ঠাকুর করব, আমি কুমোরটুলিকে দিয়ে করাতাম। এবার আমি যদি মনে করি আমি নিজে ঠাকুর করব, তাহলে কুমোরটুলিতে একটা ঠাকুর পেলো না। কিছু আর্টিস্টরা আছে তারা নিজেরাই ঠাকুর করা শুরু করেছে। তো স্বভাবত এই যে ক্লাবে করছে সেই ক্লাব তো আর আগের বছর পর্যন্ত কুমোরটুলিকে দিয়ে করিয়েছে। এবার যে আর্টিস্ট ওখানে কাজ করছে সে নিজেই ঠাকুর তৈরি করছে। আর কিছু ছেলেরা আছে যারা নতুন এগিয়ে এসছে, আর্ট কলেজ থেকে বেরিয়েছে বা সেলফ টট, এমন বেশ কিছু ছেলে আছে যারা ঠাকুর করছে, এবং বেশ কিছু ঠাকুর তারা হচ্ছে একটা প্রাইজ পেয়ে একটা জায়গায় পৌঁছে গেছে। স্বভাবতই যেই তুমি যদি এবার একটা ওই প্রাইজটা পাও, এবার তোমার পেছনে কিন্তু সবাই দৌড়বে। এবার সেই রকম শিল্পীদের পেছনে দৌড়চ্ছে বহু ক্লাব। তারা যদি 2টো পুজো বা একটা পুজো করে হাইলাইট হয়, তারপরে সে 10টা পুজো করছে কি 5টা পুজো করছে, তাহলে এই 5টা পুজো তো কুমোরটুলি পেত, কুমোরটুলির কাছে গেল না, তো সেটা আর পাচ্ছে না, এখানে চলে এলো। এইরকম কিছু ছেলেরা আছে, শিল্পীরা আছে, তারা ওইভাবে কাজ করছে, যার জন্য কুমোরটুলির জায়গায় একটু ভাটা আছে। কিন্তু এটা এত পুজো সব তো আর্টিস্টরা দখল করে রাখেনি। তা আবার কোনো ছেলের তো ইচ্ছে হতেই পারে, আমি যদি ভালো ঠাকুর করে, কারণ আমি যা হোক একটা করে দাঁড় করিয়ে দিলাম, এটা তো কাম্য নয়। যদি ভালো ঠাকুর করে, যে কেউ করতে পারে, এটা তো স্বাধীনতা আছে তার, সে করতে পারে, করুক।
আবার আমরাও তো কুমোরটুলির ওপর ভরসা করি। কুমোরটুলিতে বহু ভালো ভালো কারিগর আছে বা শিল্পীরা আছে, তারা কাজ করছে, খুব ভালো কাজ করছে। আমি তো লাগাতার কুমোরটুলির ছেলেদের দিয়ে কাজ করেছি, নব থেকে শুরু করে অনেককে দিয়ে করেছি। এবং কুমোরটুলি বাদে বাইরে অন্যান্য জায়গাতেও বেশ কিছু লোকজন এসছে, দাদা আমাকে দিয়ে একটু ঠাকুর করাও না, একটা ঠাকুর আমি করি। তা সেরকম করেছেন। এটা এটা থাকবে, এটা মানে বরাবরই যদি এরকম হতে থাকে, যত আর্টিস্টরা আসবে সবাই যদি একটা করে ঠাকুর করতে থাকে তাহলে তো একটু অসুবিধা হবে। যারা আক্ষরিক অর্থে প্রতিমা শিল্পী তাদের তাদের রুটি রুজিতে একটা টান তারা তো অবশ্যই লক্ষ্য করবে। আচ্ছা, এবং একই সঙ্গে যদি ধরো আমি ঠাকুর করি, তাহলে কি হবে, ঠাকুরও তৈরি হবে, প্লাস ওইদিকে আমি যে থিম করছি, যে পুজোটা করছি, সেখানে তো সময়টা কমে যাবে। তাতে করে আমার দ্বারা সম্ভব হবে না যে ঠাকুর পাশাপাশি ওটা দুটোকে একসঙ্গে নিয়ে, যারা পারে তারা করে, আমি করি না। আমি একাধবার করেছি, আমি দেখলাম যে দুটো চাপ হয়ে যায়, এদিকে 3টে পুজোর কাজ চলছে, এবার ঠাকুর, এবার ঠাকুরটাও যদি মাথার উপরে রাখি, এটা ঠিক হচ্ছে না। যারা ঠাকুর করে তাদেরকেই দিয়ে করে, আমরা অনেকে মনে করছে না ওটাও নেব, এই অসুবিধাটা আছে। যাতে আমার কনসেন্ট্রেশনটা আমার কাজের ওপরই থাকে, মানে পার্টিকুলারলি আমার থিম, আমার শিল্প, আমার ভাবনা, আমার প্যান্ডেল গড়ে উঠবে, সেটা আমার নির্দেশনাই তো গড়ে উঠবে। হ্যাঁ, অসুবিধা কোথায়? এর আগের দিন আমরা যখন প্রশান্ত দার সাথে কথা বলছিলাম, তখন একটা টপিক উঠে এসেছিল অন ক্যামেরা এবং অফ ক্যামেরা, যে মাস আর্ট বিগত 3-4 বছর ধরে ওরা একটি প্রিভিউ শো করছে, এবং সেটা আমরা সবাই কম বেশি দেখেছি এবং তার অংশও হয়েছি। কিন্তু প্রশান্তদার একটা যে বক্তব্য ছিল যে প্রশান্তদা যে পুজোগুলো করে বা যে পুজোগুলো করেছে এই বিগত কয়েক বছরে, সেই পুজোগুলো কখনোই মাস আর্টের সাথে জুড়তে পারেনি, বা মাস আর্ট তাদেরকে সেই সুযোগটা দেয়নি। এবং প্রশান্তদার মতো বা প্রশান্তদার সমসাময়িক সময়ের আরো এরকম বিভিন্ন শিল্পী আছে যাদের মানে একটা অংশ যারা মাস আর্টের সাথে যুক্ত হতে পেরেছিল, এবং একটা অংশ সেই সিনিয়র শিল্পীদের যারা যুক্ত হতে পারেনি বা যুক্ত হয়নি বা হতে দেওয়া হয়নি বা সেই সুযোগটা পায়নি। এই এই বিষয়টা কেন হয়েছিল বলে তোমার মনে হয়? এই বিষয়টার তুমি তোমার পার্সপেক্টিভ থেকে কিভাবে দেখো? প্রথমত বলবো যে মার্শার্ট যেটা করতো সেটা হচ্ছে, এটা একটা ব্যবসার জায়গা করে ফেলেছিল মার্শার্ট। মাত্র 18,000 টাকা ক্লাবকে দেওয়া হতো, কিন্তু এই 18,000 টাকার জন্যে তাকে প্রচুর পয়সা ইনভেস্ট করতে হতো, যাতে ওই সময়ের মধ্যে 7 দিন আগে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, ওপেনিংয়ের 7 দিন আগে। এবার ওপেনিংয়ের 7 দিন আগে যদি একটা কাজ কমপ্লিট করতে চাই, তারপর প্রচুর লেবার ইনভলভ করতে হবে আমাকে, বৃষ্টি বাদলার ওয়েদার তখন থাকে, ডে নাইট কাজ করাতে হয়, এক্সেস প্রচুর টাকা যায় ওখানে। আর ওই যে একবার যদি ওপেন হয়ে যায়, মানুষকে আটকানো যায় না যদি তোমার ইনকমপ্লিট থাকে কাজটা। আমি গতবারও দেখেছি, কাপড় ঢেকে দিয়ে ও কাজ ফিনিশ হয়নি। নতুন দল না, অনেক কটা ক্লাব আছে, হ্যাঁ, কাপড় ঢেকে দেওয়া হলো, এবার ওপেন করতে যাচ্ছে, ওপেন হয়ে গেল, এটা তো ওই বাধ্য হয়েছে তারা। তা আমি আমার যে ক্লাব কাজ করেছি তাদেরকে আমি বলেছি যে মাসাটের দরকার নেই তোমার, কারণ মাসাট করতে গেলে তোমার অনেক বেশি খরচা হবে, সামান্য টাকা পাবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ওই 15 দিন ধরে, একটা 15-20 দিন ধরে যদি একটা পুজো তুমি ভাবতে পারো, এটা কি পুজো হচ্ছে? না এবার ধরো মহালয়ার থেকে 7 দিন আগে, হ্যাঁ, না এবার সেই দিক থেকে দেখতে গেলে তো তাহলে মানে কতদিন হচ্ছে পুজোটা, কতদিন? 12-15 দিনের। তাহলে 15 দিন ধরে একটা পুজো যদি চালু হয়, সেখানে তার কত টাকা প্রতিদিন একটা ক্লাবের খরচা তুমি? হ্যাঁ, না এবার সেই ক্ষেত্রে দেখতে গেলে ধরো মাস আর্ট যদি হয়, মাস আর্টের সমসাময়িক গত বছর একটা অন্য প্রিভিউ শো হয়েছে,
মানে তিনটে ক্লাবে নিজেদের প্রিভিউ শো করেছে। হুম। ইভেন যদি আমি এবছর ধরি, এবছর আর্ট লেন বলে একটি প্রিভিউ শো আসার কথা ছিল। মানে এটা আমরা দেখেছি যে সল্টলেকের যে করুণাময়ী মেলা প্রাঙ্গণ আছে সেখানে এটা ঘোষণা হয়েছিল, হ্যাঁ, পয়লা পার্বণের সময়, যে সেখানে বেশ কয়েকটি ক্লাব রয়েছে আর্ট লেন বলে, সেখানে একটি প্রিভিউ শো ছিল। তো মাস আর্টের বাইরেও তো, মানে মাস আর্ট গত বছর অব্দি ছিল, গত বছর সেখান থেকে এবং যে ক্লাবগুলো আর্ট লেনে রয়েছে তারা কিন্তু একটা সময় মাস আর্টে ছিল, এবং তারাই এগিয়ে এসে অন্য একটি সংস্থার সাথে টাই আপ হয়ে তারা আর্ট লেন বলে একটি নাম দিয়ে তারা প্রিভিউ শো করা শুরু করলো। তো বিষয়টা কি একই হয়ে গেল না? মানে মাস আর্টে হয়তো আমি থাকলাম না। ধরো হ্যাঁ। বলি 3টে ক্লাব গত বছরে, তারা মাস আটে ছিল না, তারা রিভিউ শো করলো, করার পরে সেখান থেকে তোমার এক একটা ক্লাব, কোনো ক্লাব 2 লাখ, কোনো ক্লাব 3 লাখ, কোনো ক্লাব 5 লাখ টাকা কিন্তু আর্ন করলো ওখানে। হ্যাঁ, টিকিট বেচে। যেটা কিন্তু মাস আটে থাকলে 18,000 টাকা শুধু পেত। তাহলে ক্লাব উপকৃত হলো কিনা? হ্যাঁ, সে তো 100বার হলো। তাতে তো ক্লাবে উপকৃত হচ্ছে, ক্লাবের যে বাজেট, যা পরিস্থিতি, তাতে করে একটু হেল্প হবে তো এতে। হ্যাঁ, হতে পারে, ইনফ্রাস্ট্রাকচারে হেল্প হতে পারে। হতে পারে। আর মাসাটে যদি থাকি তাহলে তো 8,000 টাকা তো মাত্র পাবো। ক্রিমটা তো তারা খেয়ে নিচ্ছে, তাই তো হয়েছে তো। হ্যাঁ, এবার যদি মানে বন্টনটা সমান হতো তাহলে হয়তো এই যে এত প্রশ্ন বা এত এত যে সমালোচনা, সেটা হয় সেটার সম্মুখীন হয়তো হতো না তাদেরকে। কিন্তু এই যে একটা গ্যাপ, মানে এটা ফ্যাক্ট যে একটা 18,000 টাকা আর 2 লাখ টাকা, এটা বিস্তর ফারাক, মানে প্রায় প্রায় 10 গুণ 20 গুণ বেশি টাকা। হ্যাঁ, এবং এই টাকাটা আজকের দিনে দাঁড়িয়ে মানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে ক্লাবগুলো তাদের পুজোর পেছনে, সেই ক্ষেত্রে সেই টাকাটা কিছুটা পরিমাণে তাদের পক্ষে সেই সুবিধাটা তারা পাচ্ছে। তাই তো, এইটাই তো হচ্ছে। এই 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 দ্বিপাক্ষিক বিষয়টা না থাকলে, বা এই বিষয়টা ওপেন থাকলে, মানে একটা পর্দা যদি সেটা ট্রান্সপারেন্ট থাকতো, তাহলে তোমার মতে বিষয়টা আরো বেশি, মানে এত যে জটিলতা বা এত প্রশ্ন হয়তো উঠতো না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরো 15 দিন ধরে একটা পুজো চলছে, ঠাকুরের গায়ে এক প্রস্তর ধুলো জমে যায়। পুজোর প্রথম দিকে যেরকম জৌলস থাকে, যা তুমি তো 15 দিন ধরে থাকা মানে ভাবতে পারছো কত মানুষের পদার্পণ হচ্ছে, ধুলো উঠছে, অবস্থাটা চিত্রটা তুমি ভাবো। হ্যাঁ, যে লাইটগুলো লাগানো হয়েছে, লাইটগুলোর ওপরে, লেন্সের ওপরে ধুলো জমে গেছে, সেই জৌলুসটা থাকে। এখন তুই বলবে যে প্রচুর মানুষের ভিড়, স্বভাবতই 15 দিন ধরে হলে মানুষ দেখতে পারবে, দেখতে তো আগে এমনিও পারবে, ডে নাইট তো দেখে মানুষ। হ্যাঁ, ভাবে কোনো দুর্গাপূজা এমন একটা গ্যাপ শিল্প থাকে যেটা না। যেটা 24x7, যেটা কোনো মানে এন্ট্রি টাইম আর গেট বন্ধ টাইম এরকম কোনো টাইম নেই না, সারাদিন খোলা, যখন খুশি যে যেভাবে খুশি পারছে আসছে, তার মতো করে দেখছে, ছবি তুলছে, আনন্দ করছে, উপভোগ করছে। এবং 15 দিন আগে চক্ষুদান হয়ে যাচ্ছে। কেন, কিভাবে হয়, কেন হয়? চক্ষুদানের তো একটা সিস্টেম, নিয়ম আছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা দেখেছি যে মহালয়ার দিন মানে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা, দুই পক্ষের সূচনা। তাহলে 15 দিন আগে কি করে আমি করি, চক্ষুদান করি? এগুলো তো হয়েছে, এগুলো হচ্ছে তো। না, কিন্তু ধরো যে যে শিল্পী, হ্যাঁ, ধরো কোনো একটা প্রতিমা শিল্পী, হ্যাঁ, সে 10টা বা 15টা ঠাকুর বানাচ্ছে, হ্যাঁ, তার পক্ষে কি মানে সম্ভব যে একই দিনে সবকটা ঠাকুর? হ্যাঁ, সম্ভব। সম্ভব। হ্যাঁ, কেন সম্ভব না? আমি চোখে সবকিছু রেডি করে রাখছি আমি। না, ধরো নিজের স্টুডিওতে না, 15টা প্যান্ডেলে চলে গেল। হতে পারে। আমি সেদিনকেই তো সব সারবো আমি। হ্যাঁ, একদিনই। আমার তো বেশিক্ষণ টাইম লাগার কথা নয়, আমি আই বলটা দিয়ে দেবো শুধু। কতক্ষণ লাগবে আমার? বাকি তো ড্রয়িং ফয়িং যা কিছু করার করে রেখেছেন। মানে পুরোটাই ইচ্ছের ওপর নির্ভরশীল। হ্যাঁ, সেটুকু পারাও। এতদিন কি করে হয়েছে? এতদিন হয়নি? এতদিন হয়েছে কি করে? কেন হবে না? শিল্পীরা সব পারে করতে। একদিন ভোরবেলা থেকে শুরু করবে, সারা রাত্রি পর্যন্ত সব কমপ্লিট করে দেবে, যদি ইচ্ছে থাকে। যদি ইচ্ছে থাকে। এখন তাদের উপায় নেই, তাদের 15 দিন আগে ছাড়তে হবে। কমিটির দাবি, আর 15 দিন আগে চক্ষুদান করে দিতে হবে, তো হয়েছে তাই। এবার একটা সিস্টেম আসুক, আমি আশা করব
পুজোটা পুজোর মতো হোক, মানুষের পুজো হোক, মানুষের জন্য হোক। মানে যেরকম আগে হতো যে মহালয়ার পর থেকে মানে তৃতীয়া চতুর্থী থেকে মানুষের ঢল, হ্যাঁ, কলকাতার সব রাস্তায় সব গলিতে গলিতে। ধরো ধরো স্কুল কলেজ বিভিন্ন জায়গা তখনও পর্যন্ত পুজোর ছুটি হয়নি, পঞ্চমী হয়ে মানে আমরা নিজেরা যখন নিজেরা স্কুলে রেখেছি, হ্যাঁ, পঞ্চমী হয় হতো। ইভেন এখন তো মানে কর্পোরেট চাকরির যুগ, এখন তো অষ্টমী অব্দি অফিস হয়, তারপর হয়তো নবমী বা দশমী দুদিন ছুটি হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এবার যদি 15 দিন আগে ছুটি মানে পুজো শুরু হয়ে গেছে, ভাবো তুমি কি পরিস্থিতিটা। তারা কোথায় যাবে, তারা কি করে থাকুক? আর খরচাটা তো আবার ডেলি তো একটা খরচা আছে। হ্যাঁ, একটা দিন থাকা মানে একটা ক্লাবের পুজোর পেছনে যথেষ্ট খরচ, কিন্তু যতগুলো দিন ওখানে লাইট জ্বলছে, হ্যাঁ, তার লেবার, লোকজন, হ্যাঁ ছেলেপুলে সব এতদিন ধরে চালাতে হচ্ছে। হ্যাঁ, আর আর এখন তো লাইটের সাথে সাথে আবহের একটা বড় জায়গা এসছে। এসছে এগুলো মেনটেন করা বিরাট ব্যাপার না। যখন আমরা এটা সবাইকে জানালাম যে আজকের আমাদের ইন্টারভিউ সেশনটা বা আজকের আমাদের আড্ডাটা অমর সরকারের সাথে হবে বা অমরদের সাথে হবে, তখন একাংশের এটা জিজ্ঞাসা ছিল যে তুমি এবং তোমার সমসাময়িক সময়ে যেসব শিল্পীরা আছে, তারা আস্তে আস্তে কাজ কমিয়ে ফেলছে, বা কেউ কেউ আছে যারা একদমই করছে না। তো এই বিষয়টা কি মানে দুর্গাপুজোর যে নবজাগরণ ঘটছে ডেলি, তার সাথে সাথে মানে পুরনো শিল্পীদের কলকাতার দুর্গাপুজো ভুলে যাচ্ছে বলে সাইডলাইন করছে, না পুরনো শিল্পীরা তারা নিজেরা দুর্গাপুজো থেকে সরে যেতে চাইছে, কোনটা? ধরো একটা প্রত্যেকটা ব্যাপার হচ্ছে একটা শেষ থাকে, একটা ছাড়তে তো হবে আমাকে একটা। আমি তো 2 বছর 3 বছর আগে, আমি তারও আগে একবার ট্রাই করেছিলাম, পারিনি। 3 বছর আগেও চেষ্টা করেছি ছাড়ার কথা, ঘোষণাও করে দিয়েছিলাম, অনেককে ফিরিয়ে দিয়েছি, আমি করবো না। অনেকের প্রশ্ন ছিল কেন, কি অভিমানে করবেন না, কারণটা কি? কারণ কিছু না। না, ইভেন 2023-এ অজয় সম্পত্তির সময় আমরা শুনেছিলাম। হ্যাঁ, এও বলেছি আমি যে আমার কি 1 বছর একটু রেস্ট নিতে ইচ্ছে করতে পারে না, আমি করবো না, কিন্তু পারিনি করতে। মানে এমন তারা ক্লাবগুলো এসে যেভাবে আবদার করে বা যা করছে তাতে করে না ফিরিয়ে দেওয়া যায়নি। তা আমাকেও তো ছাড়তে তো হবে, নতুন নতুন ছেলেপুলেরা আসছে, তাদের তো জায়গা জমি দিতে হবে তাদেরকে। আমরা যদি সবই দখল করে রেখে দিই, এটা তো কাজের কথা নয়। এত বছর তো সার্ভিস দিলাম, 28 বছর ধরে পুজোতে সার্ভিস দিয়ে যাচ্ছি, আর কত? হ্যাঁ, মানে সব চাকরির রিটায়ারমেন্ট, হ্যাঁ, ছাড়তে হবে না। তা নতুন ছেলেদেরকে জায়গা দিতে হবে তো। আমি যে ধরো 2-3টে পুজো করে করছি, এবার 3টে পুজোতে যদি আমি ছেড়ে দিই, তাহলে নতুন ছেলেরা তো 3টে পুজো কাজ পায়। যে যেমন সময় মনে করেছে ছাড়বো, তা সেই সময় ছেড়েছে সে। এইটা তো এই কারণ, আর কিছুই না। আর আমরা যে সময় পুজো করতাম সে সময় কিন্তু এই বলছি, এখান থেকে প্রচুর টাকা কামাবো এই ধান্দায় কিন্তু আমরা পুজো করতাম না। বলছি তো বহু ক্লাব, তুমি আমি যে যে ক্লাবগুলোতে কাজ করেছি, তুমি সেই ক্লাবগুলোকে গিয়ে তোমরা তো ইন্টারভিউ করছো, নিশ্চয়ই দেখা হবে, আবার জিজ্ঞেস করো তো যে আর্থিক লেনদেনটা তাদের সাথে কেমন হয়েছে আমার। কিন্তু এখন তো আর্থিক লেনদেন বিপুল, মানে তোমার ক্ষেত্রে বলছি না, অন্যান্য অনেক শিল্পীর ক্ষেত্রে বিপুল, মানে বিপুল মানে সে মানে অঙ্কটা ভাবা যাবে না এরকম একটা অঙ্কের লেনদেন ওই হচ্ছে। তো বললাম তোমায়, আমার যদি বিনা পয়সাও কাজ করি আমার কোনো এসে যায় না। প্রথমত হচ্ছে আমি চাকরি করতাম, আমি রিটায়ার করেছি, আমার মিসেস চাকরি করে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, তাহলে আমার খাওয়ার লোক হচ্ছে 2জন। চাকরি করে তবু এখনো আমার মিসেস চাকরি করছে, তাহলে আমি রিটায়ার করেছি, আমি পেনশন পাই। তাহলে আমার যদি কোনো বিনা পয়সার কোনো পুজো করি, আমার অসুবিধা হবে? অসুবিধা হওয়ার কথা না তো। হ্যাঁ, কারণ আমার একটা আর্থিক ইয়ে তো রয়েছে। কিন্তু এবার আমার মিসেস চাকরি করে না, আমিও চাকরি করি না, এই পুজোটাই আমার কাছে একমাত্র একমাত্র জায়গা, উপার্জনের রাস্তা। হ্যাঁ, তাহলে আমি কি করব? আমার কি সেটা সাজে? নিশ্চয়ই পারবো না আমি করতে বিনা পয়সায়। এবার আমার সাথে তো আরো অনেকেই জড়িয়ে আছে, তারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাদের তো টাকা পয়সার কিছু মানে সারা বছর তো একটা যোগান দিতে হয় তাদের। তা সেই সব ছেলেপুলেদেরকে জন্য তো আমাকে তো টাকা নিতে হবে। তারা পারবে? কেউ পারবে না এখনকার ছেলেপুলেরা যারা আছে।
যার ক্ষমতা আছে তারা অন্য প্রশ্ন, যার একটা সোর্স আছে তারা আলাদা ব্যাপার, কিন্তু অধিকাংশ ছিল তো তা নেই, বাধ্য হয়ে তাদেরকে নিতে হয়। আর তারপরে যখন দেখা যায় কেউ করে এটা, যখন দেখা যায় যে কোনো কোনো ক্লাব এসে আপনি যা চাইবেন তাই দেবো, কিন্তু আমার পুজোটা করতে হবে, এই যদি জায়গাটা যায়, তখন সেই জায়গাটায় ধরো না আমি 10 লাখ টাকা নিই, কথার কথা, এবার আমি দুটো পুজো করছি, 10-10-20 লাখ টাকা ঠিক করেছি। এবার কোনো কোনো দুটো তিনটে ক্লাব আসছে, তারা বলছে যে আপনি যা চাইবেন তাই দেবো, আমাদের 20 লাখ দেবো, দুটো পুজোর টাকা আমি দেবো, দুটো পুজোর টাকা আমি দেবো, আমার পুজো করতে হবে, আমারটাই খালি করুন। তাহলে আমার রেটটা বেড়ে গেল তো, হ্যাঁ, 20 লাখে চলে গেল তো। এক লাফে ডবল। এটাই হয়, এটাই হয়েছে। যেমন আমি সুরুচিতে পুজো করেছিলাম, অরূপ বলছে অমরদা একটা পুজো কমিয়ে দিন, ডাবল পয়সা নিন আমার থেকে, আপনি যা রেমুনারেশন নেবেন তার ডাবল দেবো আমি, একটা পুজো কমিয়ে দিন। আনো না, ওটা বলুন আমাকে, 5 বছর ধরে তোমার পুজো করবো না, ফিরিয়ে দিয়েছি, তার কারণ আমি যেহেতু কথা দিয়ে রেখেছি তাদের পুজোটা আমাকে করতে হবে। তা তোমার এত বিশাল এরিয়া নিয়ে পুজো, 200 ফুট মতো বিশাল লম্বা বিশাল বড় বিরাট একটা মাঠ, জায়গা, বিরাট মাঠ। পুজো একটু সময়টা বেশি দিতে হবে, তার জন্য আমি তখন টালাবাড়ি করছি, কিন্তু অজয় সমিতি ছেড়েছি। ওর বক্তব্য হচ্ছে যে আমি আরো বেশি পয়সা দেবো, তুমি আমারটাই শুধু করো না। আনো না। না মানে সেই সময়টা দেখতে গেলে মানে উত্তরের হিট টালা বারোয়ারি, আর দক্ষিণের হিট সুরুচি, মানে দুটো দুটো পুজোকে শহরের দু প্রান্ত থেকে টক্কর দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তো এটা হ্যাঁ, এটা বোঝা যায়। তা সুতরাং ওই যে বললাম, আমি আমাকে দিয়ে সবাইকে ভাবলে চলবে না। আমি অজয় সমিতি ক্লাবে যেভাবে পুজো করেছি, আমি সৃষ্টিতে পুজো করেছি, যে পয়সা নিতাম অজয় সমিতি ক্লাবে তার অর্ধেক পয়সা নিতাম। কেন? আমাকে অনেক আর্টিস্টদের মানে আমাকে বলেছে, আমাদের বাজার নষ্ট করছেন দাদা, আপনি এরকম এত কম টাকা নেন কেন? আমি বললাম, না রে বাবা, আমি আমি তো বিনা পয়সা করতে পারি, তোরা নিস না, তোরা তোদের রেমুনারেশন যেমন তোদের দরকার সেটা নিবি। এখন আমি আমার ক্লাবটার সাথে এমন হয়ে গেছে আমার, আর নিজের ক্লাব তো, নিজের জায়গা থেকে কি আর বলবো, ওদের যা সামর্থ্য দেবে, আমার চাহিদা নেই, আমার ভালোবাসা আছে, তোরা আমি কাজের টাকাটা তোরা জোগাড় কর, আর তাহলেই হবে। তার সঙ্গে আমাকে দিয়ে বিচার করলে হবে না, সবার আমার মতো সবার আরো কিছু আছে মানে যারা তাদের সবার পয়েন্ট অফ ভিউ বা সবার কেউ কেউ চাহিদাটা আছে, আলাদা। হ্যাঁ, চাহিদা আলাদা। কেউ কেউ আছে একবার পুজো করে যেই ঝাড় খেলো তার পরের বছর থেকে আর উঠে দাঁড়াতে পারছে না, হয়েছে তো এরকম, দুটো পুজো কি তিনটে পুজো যাই করেছে, দেখা গেলো দুটো ক্লাব থেকে এমন ঝাড় খেয়েছে, ওই একটা ক্লাব সেই ইয়েটা দিতে পারবে না এরকমও তো আবার এরকমও তো হয়েছে যে কোনো ক্লাব পয়সা জমিয়ে বড় শিল্পীকে দিয়ে কাজ করালো এবং বড় বাজেটে কাজ করালো, সেই সেই বছর সেই শিল্পীর সেই কাজটা বা সেই ক্লাবের কাজটা এমন ভাবে ঝাড় খেলো বা এমন ভাবে ধাক্কা খেলো যে সেই ক্লাবটা পরবর্তীকালে আর উঠেই দাঁড়াতে পারলো না, এরকম তো বহু নিদর্শন রয়েছে। বউ আছে, বউ আছে, বহু নিদর্শন আছে। এগুলো আমাদের আর্টিস্টদের, আমাদের কিছু কিছু, আমাদের তো সব তো ঠিক করি না আমরা, আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা মানতেই হবে। আমরা শুধু ক্লাবকে দোষ দিলে তো চলবে না। ক্লাব টাকা দিচ্ছে না কিছু অভিযোগ, তাহলে ক্লাব টাকা দিচ্ছে না এটা যেমন সত্য, আবার আমিও কাজটা ঠিক মতো করছি না এটাও সত্য, এটা ভাবতে হবে। তো দুদিক থেকে যদি তুমি বিচার করো, তুমি দেখবে ক্লাব অনেক কারণে টাকা দিতে পারে না। ওই বললাম যে তারা বাজেটের থেকে বাইরে গেছে, এমন জায়গায় চলে মানে গেছে, আবেগের কাছে গিয়ে বা মানে লড়াইতে থাকতে হবে, পারছে না। হ্যাঁ লড়াইতে থাকার জন্য সেটা তো বাজেট বাড়িয়ে কারণ দিয়েছে। হয়। আবার আবার একটা কারণ হয়, সেটা হচ্ছে যে এমনই বাজেট প্রথম থেকে ভেবে রেখেছিল যেটা তুলে ফেলতে পারবে, কিন্তু তুলতে পারলো না, তখন কাটিল করতে হচ্ছে, এর থেকে এর থেকে এর থেকে এর থেকে, এই কারণগুলো আছে। আবার এমন হচ্ছে যে প্রচুর মেটেরিয়াল লাগাতেই পারেনি, পড়ে আছে, সেগুলো তো পয়সা নষ্ট নষ্ট হয়েছে, এরকমও আছে। আবার এরকমও আছে যে এশিয়ান পেন্টস দিয়েছে আর্টিস্ট, তাও তার পয়সা দেয়নি, এও আছে।
তোমরা একটু খবর চোখ কান খোলা রাখলে তাই জানতে পারবে, যা দেখতে পাবে কাদের কথা বলছি, বা এটা সবাই জানে। তো এও তো হচ্ছে তো। আবার অনেক আর্টিস্ট আছে যে ঠিক মানে যেমন ভাবা হয়েছিল কাজটা গুছিয়ে তুলতে পারলো না। বা মাঝপথ থেকে এরকম আমাদের ওই সময় হয়েছে, খেই হারিয়ে মাঝপথ ফেলেছে। থেকে আর্টিস্ট পালিয়ে গেছে। আমি তখন হচ্ছে 66 বলিতে কাজ করছি, নিয়ালিপুর সার্বজনীনে। সেই বছর কোনো এক আর্টিস্ট কাজ করছিল, কাজ বাজ অর্ধেক করে আর সামাল দিতে পারেনি কোনো একটা কারণে, সে চলে গেছে, পালিয়ে গেছে। এক একটা ঘটেছে এরকম, ডেকোরেটর পালিয়ে গেছে, এরকম বহু ঘটনা ঘটেছে। তো এটা পুজো, এতগুলো পুজো, তার মধ্যে এক একটা বিচ্ছিন্ন এরকম টুকটাক ঘটনা আছে, হয়। এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় জায়গা, এত বড় স্কেলে কাজ হচ্ছে, হ্যাঁ কিছু কানাঘুষো মানে এগুলো হচ্ছে টিপ অফ গসিপ। হ্যাঁ, হ্যাঁ এগুলো এগুলো তো থাকবেই, থাকবে। সব মিলিয়ে মিশিয়েই তো হ্যাঁ সংসার। তবে আমি যদি যে কাজটা করব, ধরো ক্লাব একটা এত টাকা আমার কথার ওপরে বেস করে, যে টাকাই হোক না কেন, যে বাজেটই দিক না কেন, তারা টাকা ঢালছে। আমি কি করব, ধরো এত বছর ধরে হচ্ছে, তো কোনো ক্লাব জানে না যে তাদের পুজো কি করছে। আমাকে আজ পর্যন্ত কোনোদিন কোনো ক্লাবকে গিয়ে বলতে হয়নি আমি তোমাদের পুজো করব। আমি আজ পর্যন্ত এত ক্লাবের পুজো করেছি, আজ পর্যন্ত এমন একটা ক্লাব বলতে পারবে না যে আমি তাদের পুজো দাদা আপনার পুজোটা করতে চাই। বহু মানুষ আমার কাছে এসছে, এবার আমার সাথে ম্যাচ করেছে, যেখানে যেখানে আমি সেখানে পুজো করেছি। আর তাদের পুজো কি করছি, কি করব, তার লেআউট, তার ডিজাইন বা কিছু, কোনো প্রশ্নই নেই। পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতাটার চাপ কিন্তু। তুমি আমার যে ক্লাবগুলো করেছি তোমরা খবর নেবে, দেখবে তাদের আজ পর্যন্ত কোনো ক্লাবকে কি হচ্ছে, কি করব, কোনোদিন দেখায়নি। তারা জানতেও পারে না, জানার চেষ্টাও করে না। সেই ভরসাটা রয়েছে, হ্যাঁ, সেই বিশ্বাসটা বিশ্বাস রয়েছে। রয়েছে। আমাকে মাঝে মধ্যে বাধ্য হতে হয়, এই শোনো তোমাদের কি করব, একটা মোটামুটি খসড়া করেছি, একবার একটু দেখো, তার জন্য এই জিনিসগুলো লাগবে, আমার ব্যবস্থা করতে হবে। আমাদের কিছু করতে হবে না, তুমি কি কি লাগবে বলো, আমি আবার অন্য ক্লাব আছে, আমি ক্লাবে বলেছি যে তোমার আমাকে কোনো পয়সা দিতে হবে না, তোমার প্রাইজ মানি যেটুকু আসবে সেটুকু শুধু আমাকে দেবে। তারা কিছুতেই রাজি হয়নি। এরকমও তো আছে। ধরো আমি আমি একটা রেমুনারেশন পাচ্ছি, যে রেমুনারেশনটা পাচ্ছি তারা সে বছরে আমাকে কিছু টাকা বাড়াবার চেষ্টা করেছে। আমি আজ পর্যন্ত বলিনি আমাকে টাকা বাড়াও, টাকা বাড়াও। তারা উপলব্ধি করেছে, বাড়াও, দিয়েছে। আমি তাদের বলেছি, যখন কিছু আলোচনা তো চাই, শোনো তোমার দরকার নেই, তোমাদের প্রাইজ মানি যা আসবে সেই টাকাটুকু শুধু দেবে। 10,000 টাকা প্রাইজ মানি আসে সেটাই নেবো আমি। আর যদি 5 লাখ টাকা প্রাইজ মানি আসে সেটাও আমার। কিন্তু আলাদা করে রেমুনারেশন আমাকে দিতে হবে। আমাকে কিছু দিতে হবে না। কিছুতেই রাজি করাতে পারিনি, রাজি হয়নি। কিছুই না, তুমি অজয় সমাধিতে জিজ্ঞেস করবে একবার কোনোদিন গেলে। হ্যাঁ, বাপি ক্যাশিয়ার ছিল, এলল ছিল সেই সময়। তো বাপিকে বললাম, বাপি বললো মাথা কাটা, তোমার সাথে চ্যালেঞ্জ করি আমি। মাথা কাটা। কারণ সেই সময় না প্রচুর প্রাইজ মানি ছিল, প্রচুর প্রাইজ মানি আসতো, 3 লাখ 4 লাখ এরকম করে, কিন্তু আমি প্রাইজ মানি আসতো যে পুজো করতাম। হ্যাঁ আগে আগে দুর্গাপুজোয় প্রচুর প্রাইজ মানি ছিল, যেটা সময়ের সাথে সাথে এখন প্রায় নেই বললেই নেই চলে। বললেই চলে। এটা ছিল সেই সময়, যার জন্য তো বলেছিলাম যে আমাকে দিতে হবে না, রেমুনারেশন দিতে হবে না, প্রাইজ মানিটা দিয়ে দিও। এটা ছিল। অনেক পরিবর্তন হয়েছে। অমরদা, আমাদের আজকের আড্ডার শেষ যে বিষয়টা তোমার থেকে জানার, যে তুমি একধারে ছিলে একজন শিল্পী, যে মানে এক নাগারে একচিটিয়া পুজো করে গেছো, এবং তার সাথে সাথে তুমি চাকরি জীবনটাও কিন্তু ব্যালেন্স করেছো। তো তোমার কাছে কোন লাইফটা বেশি ইন্টারেস্টিং ছিল, বা তুমি কোন লাইফটাকে বেশি প্রেফার করতে, মানে অমর সরকার অ্যাজ আ শিল্পী না অমর সরকার অ্যাজ আ চাকরিজীবী? এটা কি কোনো প্রশ্ন হলো? এটা তো সবাই বলবে শিল্পীটাই বেছে নেবে সবাই। না, ব্যাপারটা কি বলি, ব্যাপারটা হচ্ছে যে বললাম না যে পুজোটা একটা, ধরো আর্ট কলেজের পর থেকে পাশ করে বেরিয়ে আসার পর থেকে আমি ছবি আঁকা নিয়েছিলাম, পাশাপাশি আমার একটা সংগঠন আছে,
সেই আমারই তৈরি আর্টিস্টদের একটা অর্গানাইজেশন, দিব্যি ভালো চলছিল। তার মানে ছবির মধ্যেই ছিলাম, আর্টের মধ্যেই ছিলাম। আর পুজোটা যখন আমরা শুরু করেছিলাম তখন কিন্তু কলকাতার দুর্গাপুজোয় আমাদের এখন যে সম্মানটা দেওয়া হয় সেটা ছিল না। তখন হচ্ছে ওই ডেকোরেটরদের মতো আচরণ করা হতো আমাদের সাথে, মানে বলতে পারো বি গ্রেডের আর্টিস্টেরা, মেইন স্ট্রিমের নয়। যদিও ওদিক থেকে ছবি আঁকছি, কিন্তু এই শিল্পটা ওইভাবে ভাবা হতো। পরবর্তীকালে আস্তে আস্তে এখন এমন জায়গায় গেছে, এখন এটা একটা মেইন স্ট্রিমে চলে এসছে, এখন যথেষ্ট সম্মান দেয়। পাশাপাশি আমি যখন চাকরি করতাম, আমি ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে, আমি যে ধরনের চাকরি করতাম সেটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম আর্টের লেকচারার হিসেবে। আমার ওইখানে একটা ক্লাস ছিল, আমাকে একটা ক্লাস নিতে হতো। উর্দু মিডিয়ামে ছিলাম, নালিকুলে। তা নালিকুল উর্দু মিডিয়ামে ছিলাম, একটা করে ক্লাস নিতে হতো 45 মিনিটের ক্লাস। আমার এখান থেকে বাড়ি থেকে যেতে লাগতো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 25 থেকে 1.5 ঘন্টা। তাহলে এই সিঙ্গুর দিয়ে গিয়ে নালিকুলে নিশ্চয়ই চেনো। এর আগে যেখানে ছিলাম রেসিডেন্সিয়াল, সেখানে থাকতে হতো। আমি আবার হোস্টেল সুপার ছিলাম। তাহলে আমি ওখানে ঠিক থাকছি, যেহেতু আমার কোয়ার্টার আছে, হ্যাঁ, তাহলে আমি ওখানে আমার কোয়ার্টারে বসে, ওখানেও কিন্তু ওরকম একটা দুটো ক্লাস, ওখানে যেহেতু রেসিডেন্সিয়াল সুতরাং ক্লাসটা বেশি পেতাম। তা বাকি সময়টা তো আমি আমার ঘরে আমি তো কাজ করতে পারছি, হ্যাঁ। সেখানে আমি আমার প্রিপারেশন নিচ্ছি। এবং একটা পুজোর পরে আরেকটা পুজো শুরু হয়ে যেত আমাদের, ভাবনা চিন্তা, প্ল্যানিং, সব কিছু মোটামুটি কমন ধরে নাও। 2টো পুজো আমার কমন, এটা করতেই হচ্ছে। চেঞ্জ করলে আর একটা হয়তো পুজো চেঞ্জ করছি বা করবো। তাহলে সেই জায়গা সম্পর্কে অভিজ্ঞতা আছে আমার, তার প্ল্যানিং, তার মাপ, মেজারমেন্ট ইত্যাদি, তাদের বাজেট সম্পর্ক আইডিয়া আছে। সুতরাং তার ভাবনা চিন্তাটা আমার করতে পারতাম আমি আগে থেকেই। আর ওইভাবে যাতায়াত করতাম, ডাইরেক্ট একদম ওখান থেকে পুরো স্পটে চলে যেতাম। রাত্রিবেলা 2টোর সময় বাড়ি ফিরছি, আবার রেস্ট নিয়ে সকালবেলা খেয়ে দিয়ে বাইকটা নিয়ে বেরোতাম, ব্যাস বেরিয়ে চলে যেতাম। এইভাবে ব্যালেন্স করতাম আমি। শুধু তাই নয়, এর পাশাপাশি আরো অন্যান্য কাজও তো ইনভলভ হতাম। লেক কালীবাড়ির পুরো যত জালি জাফরি দেখছো আমার করা, আমার ডিজাইন। মাকড়ানায় দৌড়চ্ছি, রাজস্থানে। আসলে ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি খুব অ্যাক্টিভ থাকো, তখন কি হতো, 3টে পুজো বড় বড়, কলকাতার বড় বড় বিগ বিগ 3টে পুজো করছি, প্লাস সার্ভিস করছি, প্লাস লেক কালীবাড়ির কাজের কিন্তু ওই কাজটাও চলছে আমার, এক্সিবিশন ওয়ার্কগুলো চলছে। আমার। এছাড়াও আরো টুকটাক কাজগুলোর মধ্যে আছে। আর একটা সংস্থার আবার আমি সেখানকার প্রেসিডেন্ট। সব মিলিয়ে এমন চলছে, তার জন্য বলতে পারো বাড়ির আমার মিসেস খুব সহযোগিতা করতো বলে পেরেছি এটা। এই অর্ধাঙ্গানে যদি সে যদি একটুখানি গ্যাগু করতো তাহলে তো সম্ভব হতো না। সে এখন বলতে পারো যে তুমি এটা মানে পলিটিক্স করে এটা করেছো। আমার মিসেস আবার পুজোর মধ্যে ইনভলভ হয়ে গেল, সেও আমার সাথে রাত্রি পর্যন্ত জাগছে, আমার সাথে ঘুরছে, আমার সাথে থাকছে। এতে আমার একটু সুবিধা হয়েছে, তারও একটা দৃষ্টি তৈরি হয়ে গেছে বিরাট। সে কখনো কখনো তাকে জিজ্ঞেস করি আমি, দেখো তো কেমন লাগছে তোমার, ওর কাছ থেকে ওপিনিয়ন নিই, থার্ড পার্সন থেকে একটা তো নিতে হয়, এরকম। তো এইভাবেই চলেছে আমার, খুব ভালোই ছিলাম।